হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এতদিন আমরা করেছিলাম এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সিম্পলিফিকেশন, ডেসিমাল, ফ্র্যাকশন, বিভিন্ন অঙ্ক, জেআরবিটি গ্রুপ ডি এর সিলেবাসে বিভিন্ন পোর্শনের অঙ্ক। আজকে মূলত ক্লাসটি হবে কিছু কনসেপ্টের ক্লাস হবে। আমাদের এটা সেকেন্ড লাস্ট ক্লাস হচ্ছে। এরপরে আমাদের লাস্ট ক্লাস হবে নাম্বার সিরিজ। আজকের ক্লাসে আমরা ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার, বিভিন্ন কনসেপ্টগুলো নিয়ে থাকবো। সুতরাং কথা না বলে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস, এবং ক্লাসটি কন্টিনিউ দেখবেন। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, বিভিন্ন বিষয়ে আপনাদের ধারণা সম্পূর্ণ হবে। এটা শুধুমাত্র জিআরবিটি গ্রুপটির জন্য ইম্পর্টেন্ট এমন নয়, বিভিন্ন এক্সামের পার্সপেক্টিভেও এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চলুন আজকের ক্লাসে প্রথম আমরা যে কনসেপ্টটি দেখব সেটা কি, সেটা হচ্ছে নিজস্ব মান বা স্বকীয় মান। নিজস্ব মান বা স্বকীয় মান প্রথম কনসেপ্ট আমাদের আসবে। আর একটা হচ্ছে স্থানীয় মান। নিজস্ব মানকে ফেস ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ নিজের মানটাকে। আর স্থানীয় মান হচ্ছে প্লেস ভ্যালু। ধরুন আমি লিখলাম 1 2 3 4 5 6। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে 4 এর প্লেস ভ্যালু কত। প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করতে হলে কি করতে হয়? পেছন থেকে কাউন্ট করতে হবে, একক, দশক, শতক। তাহলে 4 0 0। 4 এর স্থানীয় মান হচ্ছে 400। এবার 4 এর নিজস্ব মান বা পরম মান যদি জিজ্ঞেস করা হয়, 4 নিজেই তার পরম মান বা নিজস্ব মান বা স্বকীয় মান। 4 নিজেই তার পরম মান বা নিজস্ব মান বা স্বকীয় মান। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম একটা অঙ্ক আমরা কোনো একটা ক্লাসে করেছিলাম, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু থেকে বিয়োগ করে। বলা হলো কোশ্চেনটির মধ্যে 4 এর স্থানীয় মান এবং স্বকীয় মানের মধ্যে পার্থক্য, 4 এর স্থানীয় মান এবং পরম মান বা স্বকীয় মানের মধ্যে পার্থক্য কত। তো এখানে আমাদের কি করতে হবে? 4 স্থানীয় মান পেলাম 400, স্বকীয় মান পেলাম 4, বিয়োগ করলে কত হচ্ছে? 396। এরকম যদি অঙ্ক দেয়, নার্ভাস হওয়ার কিছু নেই, কনসেপ্টটা ক্লিয়ার রাখলে হয়ে যাবে। তো এই ধরনের একটা অঙ্ক আমরা দেখলাম। এরপর আমরা দেখব স্বাভাবিক সংখ্যা। কালকে এডিশনের ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যা, পরম সংখ্যার কথা কনসেপ্ট পড়েছিলাম। আজকে আমরা স্বাভাবিক সংখ্যা দেখব। প্রথমত স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে এন দিয়ে ইন্ডিকেট করব আমরা। ন্যাচারাল নাম্বার অর্থাৎ কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হয়ে অগণিত, 1 থেকে শুরু হয়ে অগণিত ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। 1 থেকে শুরু হবে। কত থেকে শুরু হবে মনে রাখবেন? 1 থেকে শুরু হবে। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা বা সমগ্র সংখ্যা যেটাই বলে থাকি, সেটা শুরু হয় 0 থেকে। তাহলে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, পূর্ণ সংখ্যা বা সমগ্র সংখ্যা শুরু হয় 0 থেকে। 0 1 2 3 4 এবং তা ইনফিনিটি পর্যন্ত চলবে। ইনফিনিটি পর্যন্ত চলবে। এরপর 3 নাম্বার কনসেপ্ট কি? 3 নাম্বার কনসেপ্ট হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? ওই যে কালকেই বলেছিলাম, 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক দিয়ে বিশ্লেষণ যাবে না, সেগুলিকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7 11। 9 কিন্তু হবে না, 9কে ভাগ যাচ্ছে। তো যেই সব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর আমরা দেখব যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি হবে? যেই সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পাউন্ড অর কম্পোজিট নাম্বার। আর মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। যুগ্ম বা জোড় সংখ্যা, যেটাকে আমরা ইভেন নাম্বার বলে থাকবো, 2 দিয়ে বিভাজ্য হবে। কালকে ক্লাসে ইনফর্ম করা হয়েছিল যে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা কি এবং অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা কি। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন। কনসেপ্টগুলো না বুঝলে খাতায় লিখে নোট ডাউন করে নিন। আর আমি এটাও বলে রাখি, টেলিগ্রামে আমি সবগুলো পিডিএফ শেয়ার করে থাকি, যে পিডিএফগুলোই আমার কাছে রয়েছে বা যে পিডিএফগুলো আমি ক্রিয়েট করে থাকি। তো টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে যদি আপনারা দেখেন, টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেব। তো চলুন আমরা যুগ্ম সংখ্যার পর চলে যাব এরপরে অযুগ্ম বা বিজোড় সংখ্যার মধ্যে। হোয়াট ইজ অযুগ্ম বা বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে না। 2 দিয়ে ভাগ না গেলে সেটা অযুগ্ম বা বিজোড় সংখ্যা। তো এইবার একটা জিনিস আমরা সহজেই করতে পারি। লাস্টের দিকে যদি 0 2 4 6 8 এই 5টা থেকে থাকে, তাহলে সেগুলো যুগ্ম সংখ্যার মধ্যে পড়বে। আর এগুলো না থাকলে সবগুলো অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা বা অড নাম্বারের মধ্যেই পড়বে। আশা করি বুঝতে পেরেছেন।
এরপর চলে যাব আমরা ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কি? একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে, যেমন ধরুন 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকের মধ্যে এক এক করে গ্যাপ রয়েছে, বা বললাম 2 3 5 7 9 11 13 প্রত্যেকের মধ্যে 2 2 করে গ্যাপ রয়েছে। এই যে গ্যাপটা একটা ক্রম বজায় রয়েছে, সেগুলোকে আমরা বলবো ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে কি? ক্রম বজায় থাকবে। ক্রমিক সংখ্যার মধ্যে কি থাকবে? ক্রম বজায় থাকবে। হোয়াট ইজ অখণ্ড সংখ্যা বা ইন্টিজার্স? ইন্টিজার্স হচ্ছে, ধরুন আপনারা করেছেন কিনা জানি না, এইরকম অঙ্ক আমরা করেছি, মাঝখানের ফিগারটাকে ধরলাম 0, 0 ডান দিকে সবগুলো পজিটিভ মানে প্লাস চিহ্নে হবে, প্লাস 1 2 3 4 এরকম করে কন্টিনিউ চলতে থাকবে একদম সামনে যতটুকু যায়। আর 0-র আগে চলবে -1 -2 -3 এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। অর্থাৎ বাম দিকে এই যে মাঝখানের ফিগারটা আপনি দেখুন, 0, 0 ডান দিকে 1 2 3 4 5 6 কন্টিনিউ চললো, 0 বাম দিকে -1 -2 -3 -4 -5 এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। এবং সেখানে ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে ধনাত্মক সংখ্যাকে ইন্ডিকেট করেছে, এবং ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাস জাতীয় সংখ্যাগুলো এখানে থাকবে। তো সুতরাং ইন্টিজার্সের কনসেপ্টটা কি? মাইনাস এবং প্লাস বোথ টাইপের সংখ্যাগুলো এখানে থাকবে। যদি জিজ্ঞেস করা হয়, বলল যে 0 থেকে সামনের দিকে 5 ঘর অগ্রসর হলে যে ইন্টিজার্সটা পাওয়া যায়, এবং 0 থেকে বাম দিকে অগ্রসর হয়ে যেই বাম দিকে 4 ঘর অগ্রসর হয়ে যে ইন্টিজার্সটা পাওয়া যায় তাদের মধ্যে ব্যবধান কত? মানে 5 আর -4। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? এটা +5, এটা -4, বিয়োগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তো এইসব কনসেপ্টগুলো আসলে, এইসব অঙ্কগুলো কনসেপ্টের উপরেই ডিপেন্ডেবল হয়ে করতে হয়। এরপর আমরা চলে যাব মূলদ সংখ্যার মধ্যে। হোয়াট ইজ মূলদ সংখ্যা? কি বললো? কিউ নট ইকুয়াল টু 0। এবার মূলদ সংখ্যার মধ্যে p/q এর আকারে আমরা প্রকাশ করতে পারি। ধরুন 1 লিখলাম, 1কে আমরা 1/1ও লিখতে পারি। তারপর যে কোনো ধরনের ভগ্নাংশ সব কিছুই, কিন্তু মনে রাখতে হবে উপরেরটা p এবং নিচেরটা q হবে। কিউ ধরলে কিউ কখনো 0 হবে না। যদি 0 হয়ে যায় তখন সেটা মূলদ সংখ্যা হবে না। মাথায় রাখবেন, কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ কখনোই 0 হতে পারবে না। কিউ যদি 0 হয়ে যায় তখন কখনো সেটা মূলদ সংখ্যার মধ্যে পড়বে না। কনসেপ্টটা আবার বলছি, যদি নিচে 0 হয়ে যায়, উপরে 0 হতে পারে, আমার সমস্যা নেই, 0/2 হতে পারে, কিন্তু নিচে 2/0 যাতে না হয়। যদি হয় তাহলে এটা অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যার মধ্যে পড়বে না, এটা মূলদ সংখ্যার মধ্যে পড়বে। তো সমস্ত সংখ্যাই অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে শুধু এই কনসেপ্টটা মাথায় রাখলে চলবে, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। আর অমূলদ সংখ্যার মধ্যে কি বলেছে? অমূলদ সংখ্যার মধ্যে বলেছে পি ও কিউ এর অনুপাতে প্রকাশ করা যায় না। যেমন √2, √2 এর সঙ্গে নিচে 3 লিখলাম, মানানসই নয়। অর্থাৎ আমরা যেটাকে কখনো p/q এর আকারে প্রকাশ করতে পারবো না। যেমন 2/3 কত সুন্দর করে p/q এর আকারে প্রকাশ করলাম, কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে কখনো p/q এর আকারে প্রকাশ করা যাবে না। তো সেটা হবে ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এরপর আমরা চলে যাব বাস্তব সংখ্যার মধ্যে। তো এটাও বলে রাখি, বারবার ইম্পর্টেন্স দিয়েছি, ঠিক আছে, বাট আপনাদের এক্সামের পার্সপেক্টিভে অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও জেনে রাখবেন। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যা, অর্থাৎ মূলদ হোক বা অমূলদ হোক, সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এরপর আমরা শূন্য সংক্রান্ত কয়েকটা টিপসে যাব। শূন্য সংক্রান্ত কয়েকটা টিপস কি? শূন্য কখনো ধনাত্মকও হয় না, ঋণাত্মকও হয় না। শূন্য কখনো না পজিটিভ না নেগেটিভ। শূন্যকে যদি আপনি কোনো সংখ্যা দিয়ে গুণ করেন তাহলে সেটার রেজাল্ট শূন্য হবে, আবার শূন্য দিয়ে কোনো সংখ্যা গুণ করলে সেটা শূন্য হবে। শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করেন শূন্য হবে, কিন্তু মনে রাখতে হবে শূন্যকে কখনো শূন্য দিয়ে কখনো কাউকে ভাগ যায় না। অর্থাৎ 5কে আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে রেজাল্ট ইনফিনিটি আসবে। অর্থাৎ অসংঘাত যে ব্যাপারটা রয়েছে, ইনফিনিটি নয়, অসংঘাত ব্যাপারটা আসবে। যেখানে সর্বদাই কি বলা হয়েছে? ইনফিনিটি বা অসীম ইন্ডিকেট করবে।
তো আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে যে 0 দিয়ে আমরা যদি ভাগ করে থাকি কোনো সংখ্যাকে সেটা ইনফিনিটিতে আসবে, সুতরাং সেটা হবে না। এবার আনডিফাইন্ড একটা ব্যাপার রয়েছে, 0/0 যদি হয় অর্থাৎ 0কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয়, 0কে 0 দিয়ে ভাগ করলে কি হয়, অসংজ্ঞাত হয়। আর 5 এর পাওয়ার যদি 1 হয় তার মানে 5 একটা রয়েছে, 5 একটা মানে 5, কিন্তু মনে রাখতে হবে 5 এর পাওয়ার যদি 5⁻0 হয় তাহলে সেটার রেজাল্ট হবে 1। আপনি বিষয়টি মনে রাখবেন, অর্থাৎ শূন্য হওয়ার অর্থ হলো সব কিছু সেখানে একটাই রয়েছে, ঘাত শূন্য হওয়ার অর্থ সর্বদাই এখানে একটা 5 রয়েছে। তো এই বিষয়টি একটু মনে রাখবেন। তারপর 5 এর স্কয়ার যদি জিজ্ঞেস করে, 5 দুটো অর্থাৎ 5×5 = 25, এই বিষয়টি আমরা মনে রাখবো। মূলত 5 নাম্বার পর্যন্ত আপনি মনে রাখবেন, আমার সাজেশন থাকবে 5 নাম্বার পর্যন্ত আপনি মনে রাখবেন। এরপর আমরা দেখব শূন্য সংক্রান্ত টিপসের পর আমরা চলে যাব জোড় বিজোড় সংখ্যার টিপস। এখানে আমরা গতকাল যেটা কমপ্লিট করেছি, এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে জোড় বিজোড় সংখ্যা আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারেন। মনে রাখবেন দুটো জোড় সংখ্যার যোগফল এবং বিয়োগফল সর্বদাই জোড় সংখ্যা হবে। যদি না মিলাতে পারেন, দেখুন 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তো জোড় থেকে জোড় বিয়োগ করলাম, জোড় হলো। দুটি বিজোড় সংখ্যার যোগফল এবং বিয়োগফল সর্বদাই জোড় সংখ্যা হবে। যেমন 3 সঙ্গে আমরা 3 যোগ করলে কত হচ্ছে, 3 সঙ্গে 3 যোগ করলে 6, একটা জোড় হচ্ছে। আবার 9 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে, 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, অর্থাৎ জোড় সংখ্যায় হচ্ছে। মনে রাখবেন বিজোড়ের মধ্যে জোড় বিজোড় যদি আমরা করেই থাকি, জোড় বিজোড় সংখ্যার যোগফল বিয়োগফল সর্বদাই কি হচ্ছে, বিজোড় সংখ্যার মধ্যে আমরা দেখব। প্রথম 4 নাম্বারটার কথা বলছি এখানে, সরি টু সে, দুটি বিজোড় সংখ্যা সবসময় যোগ করে কিংবা বিয়োগ করে সবসময় জোড়ই হবে। জোরে জোরে যোগ করলে জোড়, বিয়োগ করলে জোড়, বিজোড়ে বিজোড়ে যোগ করলে জোড়, বিজোড়ে বিজোড়ে বিয়োগ করলে জোড়। এরপর আমরা 5 নাম্বারের পর 6 নাম্বারে 5 নাম্বারে বলছি। 5 নাম্বারে কি বলা হয়েছে, একটি জোড় এবং একটি বিজোড় সংখ্যার যোগফল এবং বিয়োগফল সর্বদাই বিজোড় সংখ্যা। একটি জোড় এবং একটি বিজোড় সংখ্যার যোগফল, যেমন ধরতে পারেন 10, 10-এর সঙ্গে আমরা 3 যোগ করলাম, বিজোড় যোগ করলাম, রেজাল্ট হবে বিজোড়। আবার 10-এর থেকে আমরা 3 বিয়োগ করলাম, তাহলে রেজাল্ট হবে বিজোড়। অর্থাৎ যদি আমরা দেখি জোড় বিজোড়ের সংখ্যার মধ্যে কাজ হচ্ছে, তাহলে সেখানে বিজোড় সংখ্যায় প্রাধান্য পাবে। জোড়ে জোড়ে যদি হয় জোড়, বিজোড়ে বিজোড়ে যদি হয় জোড়, কিন্তু জোড় বিজোড় হলে সেখানে হয়ে যায় বিজোড়। এবার জোড় সংখ্যা যদি গুণ করি জোড় সংখ্যায় হয়, বিজোড় সংখ্যা গুণ করলে কিন্তু বিজোড় হবে। আপনি যদি না বুঝতে পারেন কথাটা, ক্যালকুলেশন করেও করতে পারেন। 3 আর 3 গুণ করলে কত হয়, 3 3 9। এবার জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় হবে, মানে 2 আর 3-এর সঙ্গে যদি আমরা গুণ করি, 3 দুগুণে কত হচ্ছে, 6। এরকম করে এক্সাম্পল সেট করে আপনারা মনে রাখতে পারেন। এই বিষয়টি মনে রাখার পর আমরা চলে যাচ্ছি এরপর 1 থেকে 100 সংক্রান্ত যে টিপস। এখানে আমার মনে হয়েছে শুধুমাত্র 4 নাম্বারটা একটু দেখার বিষয়। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। হোয়াট ইজ পূর্ণবর্গ সংখ্যা? 1, 4, 9, 16, 25, 36, তারপর হচ্ছে আপনার 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। হ্যাঁ, এরকম করে কন্টিনিউ আমাদের চলতে থাকবে, এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। অর্থাৎ এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি, সেম সংখ্যা দিয়ে গুণ করলে যে রেজাল্টটা পাচ্ছে, যেমন 4 এ 4 গুণ করলে কত হচ্ছে, 16। তো এরকম করে কন্টিনিউ পেলে আমরা 9টা পাচ্ছি। একটু ক্যালকুলেট করে দেখবেন। এরপর আমরা চলে যাব মৌলিক এবং যৌগিক সংখ্যার মধ্যে, এবং মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আপনাদের পরীক্ষাতেও জিজ্ঞেস করেছে। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে সবগুলো করব না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখব। প্রথম মৌলিক সংখ্যা কি? প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। প্রথম যৌগিক সংখ্যা 4। কালকের ক্লাসে মৌলিক আর যৌগিকের মধ্যে আমরা কাজ করেছিলাম। প্রথম জোড় যৌগিক সংখ্যা 4। প্রথম বিজোড় যৌগিক সংখ্যা কিন্তু 9। এরপর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। পরপর দুটি মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। দুটি মৌলিক সংখ্যা সাধারণ উৎপাদকের সংখ্যা হচ্ছে একটি এবং সেটি হলো 1। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একটু দেখে রাখবেন, একটু রিমাইন্ডার দিয়ে রাখবেন, এবং তার মধ্যে মনে রাখবেন 15টি 50-এর মধ্যে থাকে,
25টি থাকে 1 থেকে 100-র মধ্যে, 1 থেকে 150-র মধ্যে থাকে 35টি মৌলিক সংখ্যা, 1 থেকে 200-টির মধ্যে থাকে 46টি মৌলিক সংখ্যা। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 5.6। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 5.6। এগুলো দেখবেন। এরপর আমরা চলে যাব 15 নাম্বার যে কথাটা বলেছে, 15 নাম্বার নয়, শুধুমাত্র 12 নাম্বার। 12 নাম্বারে কি বলেছে? এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, বৃহত্তম মৌলিক সংখ্যা 7। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, বৃহত্তম মৌলিক সংখ্যা 97। এগুলো একটু মুখস্থ করবেন, রাট্টাফিকেশনের ব্যাপার। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101, বৃহত্তম মৌলিক সংখ্যা 997। 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 1009। 5 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 10,001। এই বিষয়গুলো একটু মনে রাখবেন। এবং এখানে আমাদের মনে রাখতে হবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার কনসেপ্ট। ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার এই যে সংখ্যাগুলো একটু দেখে নিতে পারেন, বেশি মনে রাখার প্রয়োজন নেই। জাস্ট প্রথমের যে 1 থেকে 100 পর্যন্ত রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখবেন, অর্থাৎ 25টা একটু ভালোভাবে দেখবেন। এগুলোর মধ্যে আপনাদের কাজ আসতে পারে। এবার যদি জিজ্ঞেস করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 9 হবে কয়টা? 5টা। এবার যদি জিজ্ঞেস করে 5 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? তাহলে 1 হবে আর বাকি 4টা শূন্য হবে। এবার 4 অঙ্কের জিজ্ঞেস করলে ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের কত হবে? তাহলে 3টা শূন্য, 1টা 4। বৃহত্তম সংখ্যা জিজ্ঞেস করলে 9 9 9 9। আশা করি এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসটি রাট্টাফিকেশনের ব্যাপার। নেক্সট ক্লাসে আমরা রিজনিং টাইপের অঙ্ক করব। ইন্টারেস্টিং ক্লাস রয়েছে নেক্সট ক্লাসটা, এবং নেক্সটই আমাদের সিরিজের লাস্ট ক্লাস হবে। তারপর একটা ডাউট সেশন হবে, বা একটা আপনাদের এটাও ইনফর্ম করে রাখি, আমি পরের ক্লাসে ইনফর্ম করব যে কখন একটা এক্সাম নেব, অর্থাৎ 20-এর একটা এক্সাম নেব আমি টেলিগ্রাম গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। অনেকেই রিকোয়েস্ট করেছে যে একটা এক্সাম নিলে ভালো হয়। আর লাস্টে পরীক্ষার আগে একটা ম্যারাথনের মতো ছোটোখাটো করে 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম একটা ব্রড ক্লাস করার চেষ্টা করব। আশা করি ক্লাসগুলো ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে আপনাদের করণীয় যেটা সেটাই করুন, কমপ্লিট ক্লাস করুন এবং আমাকে রেসপন্স করুন। আপনাদের যদি কোনো অসুবিধে থাকে আমাকে জিজ্ঞেস করুন। থ্যাঙ্কস ফর ইউর বিগ পেশেন্স। আপনার বড় ধৈর্যের জন্য ধন্যবাদ।